আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব। সেটা হচ্ছে অধ্যায় ৭, তরঙ্গ এবং শব্দ। এবং মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই প্র্যাকটিস করতে চাও, অনেকেই বুঝতে চাও, কিন্তু কিছু কমপ্লেক্সিটির কারণে এই জিনিসটা তোমরা বুঝতে পারো না। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ডে প্রত্যেকটা বছর একদম মনে হয় অন্যান্য চ্যাপ্টার থেকে সবথেকে লেস ইজি কোশ্চেনটাই মনে হয় তুলে দেয়। এরপরও তোমরা প্রপার প্রিপারেশন না থাকার কারণে তোমরা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারো না। সো আজকের এই ফার্স্ট ক্লাসে এবং রেস্ট অফ দ্য ক্লাস যতগুলা যাবে, আমাদের মেইন ইন্টেনশন থাকবে যে প্রপারলি এই চ্যাপ্টার, আজকে তোমাদের ফিজিক্স আমি বলতেছি, এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি ফিল দিয়ে পড়বো। এর আগে কোনো লেকচারেও কিন্তু আমি এই কথা বলি নাই, বাট আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টার তোমাদের স্কিপ করার মেন কারণই হচ্ছে তোমরা এই চ্যাপ্টারটা ইমাজিন করতে পারো না, ভিজুয়ালাইজ করতে পারো না। সো আজকে এবার আমরা ফিল দিয়ে চ্যাপ্টারটা পড়বো। ওকে, সো প্রথমে আজকের লেকচার নাম্বার 1, এই লেকচার নাম্বার 1-এ আমি লেজিট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা আবার কি বললেন ভাইয়া? ইয়েস, এই তরঙ্গ এবং শব্দ, এই দুইটা টপিক ভালো মতো বোঝার জন্য তোমাকে একটা কোর কনসেপ্ট জানা লাগবে। সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি নিয়ে যদি তোমার ভালো মতো ধারণা না থাকে, তাহলে টু বি অনেস্ট এই চ্যাপ্টারে তুমি পদে 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 হচ্ছে তুমি বিপদে পড়বা এবং অনেক কিছুই তুমি বুঝতে পারবা না। ঠিক আছে? সো লেকচার 1-এ আমি অ্যাকচুয়ালি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এবং এর সাথে পর্যাবৃত্ত গতির সাথে আমার থাকবে স্পন্দন গতি। স্পন্দন গতি। এবং টোটাল লেকচার জুড়ে আমাদের এই দুইটা টপিকে যতভাবে বোঝানো যায়, সেটা সিমুলেশন হোক, গ্রাফিক চিত্র আঁকায় হোক, সব কিছু নিয়ে দেখব। চলো কথা বাড়াবো না, স্টার্ট করি আমাদের প্রথম টপিক পর্যায়বৃত্ত গতি নিয়ে। আমাদের টপিক নাম্বার 1, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। ওকে, সো পর্যায়বৃত্ত গতি কাকে বলে? অর্থাৎ পর্যায়বৃত্ত গতির এই সংজ্ঞাটা তোমরা চ্যাপ্টার 2-তে দেখছো, বাট ওইখানে আমি খুব এলাবোরেট করে পড়াইনি, এবার আমি এলাবোরেট করে পড়াবো। সো পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য আমাদের ভাইটাল কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে, আমি এবার লিখবো ভাইটাল পয়েন্ট। এবং মনে রাখবা, আমি আজকে এবং এই রেস্ট অফ দ্য চ্যাপ্টারে এমন অনেক টপিক পড়াবো যেটা তোমার এইচএসির টপিক। তুমি যদি ওই টপিকটা, এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে চাও, আমি জানি তোমার সিকিউ বা এমসিকিউ করার জন্য ওগুলা খুব বেশি কাজে লাগবে না, বাট ওই যে তোমরা ভয় পাও, তোমাদের মধ্যে যে একটা ফোবিয়া কাজ করে, জাস্ট এই ফোবিয়াটা রিমুভ করার জন্য আমি তোমাদেরকে বলে দিব যে আমি ওইখান থেকে ছোট্ট এই পার্টটুকু নিয়ে আসছি, যাতে তোমরা ওই ফোবিয়াটা কাটায় উঠতে পারো। ওকে, ঠিক আছে। ভাইটাল পয়েন্ট, প্রথম ভাইটাল পয়েন্টটা হচ্ছে যে কোনো বস্তুর গতি একই দিকে বারবার হইতে হবে। ঠিক আছে, আমি আগে পয়েন্টগুলো লিখি, তারপরে তোমাকে বুঝাবো। প্রথম হচ্ছে আমার বস্তুর গতি একই দিকে বারবার হতে হবে। একই দিকে বারবার হতে হবে। 2 নাম্বার পয়েন্ট, এই 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে, এই যে একই দিকে বারবার গতি হচ্ছে, এই গতিটা একটা নির্দিষ্ট টাইমে হইতে হবে। বস্তুর এই বারবার অতিক্রান্ত গতি, বস্তুর এই বারবার অতিক্রান্ত গতি একটি নির্দিষ্ট সময় হতে হবে। গট ইট? তার মানে আমার ভাইটাল পয়েন্ট কিন্তু এখানে তুমি দুইটা বুঝতে পারতেছো। একটা হচ্ছে একই দিকে বারবার হতে হবে, একই দিকে আমার বারবার হইতে হবে। আরেকটা হচ্ছে এই অতিক্রান্ত গতি নির্দিষ্ট সময় হতে হবে।
এইবার আসেন আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব। লেজিট উদাহরণ নিয়ে। উদাহরণের মধ্যে আমার প্রথম উদাহরণটা থাকলো, ধরেন যে এখানে মনে করেন একটা বস্তু বা এটা একটা পথ, ঠিক আছে। এখন এই পথে এখানে মনে করেন একটা বস্তু আছে, এখানে মনে করেন একটা বস্তু আছে, এই একটা হচ্ছে আমার বস্তু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা এইভাবে রাখি। এবার ধরো এই বস্তুটা, আচ্ছা এইটা হচ্ছে আমি ধরলাম আমার এ পয়েন্টে বস্তুটা আছে, এখানে হচ্ছে আমার একটা বি পয়েন্ট, এখানে হচ্ছে আমার বি পয়েন্ট। এইবার দেখো আমি বললাম আমার এ পয়েন্ট থেকে এই বস্তুটা 3 সেকেন্ডে বি পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে বস্তুটা আমার 3 সেকেন্ডে বি পয়েন্টে গেল। এ বিন্দু হতে বি বিন্দুতে বস্তু 3 সেকেন্ডে যায়। আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে বস্তুটা আমার ব্যাক করলো 3 সেকেন্ডে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে বস্তুটা ব্যাক করলো 3 সেকেন্ডে, আবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আবার বস্তুটা গেল 3 সেকেন্ডে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে বস্তুটা আসলো আমার 3 সেকেন্ডে, আবার এ থেকে বিতে গেল 3 সেকেন্ডে, আবার এ থেকে বিতে আসলো 3 সেকেন্ডে। তার মানে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করো তো, আমার বি বিন্দু হতে এ বিন্দুতে বস্তু 3 সেকেন্ডে যায়। তাহলে এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করো তো, প্যাটার্নটা হচ্ছে বস্তু আমার এ থেকে বিতে যায়, ঠিক আছে, এই চিহ্নটা দিব, এ থেকে আমার বিতে যায়, আবার বস্তুটা কিন্তু বি থেকে আবার এতে আসে, বি থেকে আবার এতে আসে। বস্তুটা আমার এ থেকে বিতে যায়, আবার বি থেকে এতে আসে, এ থেকে বিতে যায়, আবার বি থেকে এতে আসে, এ থেকে বিতে যায়, আবার বি থেকে এতে আসে। তাহলে এইভাবে করে সে বারবার করতেছে না, এবং একই পথ দিয়েই কিন্তু করতেছে। কথাটা বুঝো, সে যে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে আসতেছে, এটা কি বারবার হচ্ছে এবং একই পথ বরাবর হচ্ছে না? এই যে এ বি পথ, একই পথ বরাবর হচ্ছে এ বি পথ। তার মানে দেখো আমার যে প্রথম শর্তটা ছিল, যে একই দিকে বারবার অতিক্রম করবে, তাহলে এখানে দেখো এই এ বি পথে সে বারবার এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি, এ বি থেকে এ, এ থেকে বি, বি থেকে এ, বারবার একই পথ অতিক্রম করতেছে না? তার মানে পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য যে ভাইটাল প্রথম পয়েন্ট, সে এটা স্যাটিসফাই করতেছে। ওকে, আচ্ছা, এটা স্যাটিসফাই করলো। এরপর দেখো যে বস্তুর এই বারবার অতিক্রান্ত গতি একটি নির্দিষ্ট সময় হইতে হবে। দেখো এই বান্দা এ থেকে বিতে যাচ্ছে 3 সেকেন্ডে, আবার বি থেকে এতে আসতেছে 3 সেকেন্ডে, আবার আবার এ থেকে বিতে যাচ্ছে 3 সেকেন্ডে, আবার বি থেকে এতে আসতেছে 3 সেকেন্ডে। কোনো পজিশনে গিয়ে তুমি কি এরকম হচ্ছে? আমি কি বলছি যে ধরো প্রথমে এ থেকে বিতে গেল 3 সেকেন্ডে, পরবর্তী বি থেকে এতে আসলো 2 সেকেন্ডে, এরকম কিন্তু বলি না। আমি কি বলছি, এ থেকে বিতে যাচ্ছে 3 সেকেন্ড, বি থেকে আবার এতে আসতেছে 3 সেকেন্ড, এর পরে গিয়েও এ থেকে বিতে যাচ্ছে ওই আগের 3 সেকেন্ড, বি থেকে এতে আসতেছে ওই আগের 3 সেকেন্ড, এ থেকে বিতে যাচ্ছে ওই আগের 3 সেকেন্ড, বি থেকে এতে যাচ্ছে ওই আগের 3 সেকেন্ড। তার মানে সে যে পথটা অতিক্রম করতেছে, সে যে ভাইয়া আমার এই পথটা অতিক্রম করতেছে, সে কিন্তু একটা ফিক্সড টাইমে করতেছে, না এর থেকে কম, না এর থেকে বেশি। তাহলে দেখো তো পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য যে সেকেন্ড শর্ত আমার নির্দিষ্ট সেকেন্ড শর্ত আমার যে নির্দিষ্ট সময় হতে হবে, তাহলে সেকেন্ড শর্তটাও মেনটেন করতেছে। বুঝতে পারছো? আমার সেকেন্ড শর্তটাও মেনটেন করতেছে। তার মানে মাথায় রাখবা, তোমার হাতে থাকা কোনো গতি যদি এই দুইটা শর্ত মেনটেন করে, সে যেই গতি হোক না কেন, তাকে পর্যাবৃত্ত গতির আন্ডারে তুমি ফেলতে পারতেছো। বুঝা গেছে? তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, উদাহরণ নাম্বার 2। এখানে অনেক উদাহরণ হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে আমি তোমাদের এইভাবে বুঝাইছি, তোমরা এইটাকে পর্যাবৃত্ত গতি ধরতেছো, বাট পর্যাবৃত্ত গতির প্যাটার্ন কিন্তু অনেক রকম হইতে পারে। অনেক রকম মানে আসলে অনেক রকম হইতে পারে। কিরকম হইতে পারে দেখি, উদাহরণ 2।
আমার উদাহরণ 2, ধরো এইখানে হচ্ছে আমার একটা ঘড়ি আছে, ধরো এখানে একটা ঘড়ি আছে, এই ঘড়ির ওকে, এইটা হচ্ছে আমার 12 কাটা, এখানে হচ্ছে আমার 12 কাটা, এখানে হচ্ছে আমার 6 কাটা, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে আমার 3 কাটা, এখানে হচ্ছে আমার 9 কাটা, ঠিক আছে? এইবার আমি যদি একটা সেকেন্ডের কাটা কল্পনা করি, বুঝিও, এটা একটু ভালো মতো বুঝিও। আমি যদি এখানে একটা সেকেন্ডের কাটা কল্পনা করি, আমি একটু মোটা করে দিব এটা, আমি যদি একটা সেকেন্ডের কাটা কল্পনা করি, এই যে এইটা হচ্ছে আমার সেই সেকেন্ডের কাটা, তাহলে ঘড়ি যখন শুরু হচ্ছে, ঘড়ি যখন চলা শুরু করতেছে, তার মানে কি এই সেকেন্ডের কাটা 12টা থেকে কোথায় যাবে বলো তো? এই সেকেন্ডের কাটা আমার 12টা থেকে এখানে 1 আছে, 1-এ যাবে, 1 থেকে এখানে আমার 2 আছে, 2-এ যাবে, 2 থেকে আমার 3-এ যাবে, 3 থেকে এখানে 4 আছে, 4-এ যাবে, 4 থেকে 5 আছে, 5-এ যাবে। তার মানে কি সেকেন্ডের কাটা অ্যাকচুয়ালি এইভাবে ঘুরতেছে না? সেকেন্ডের কাটা কি এরকম ভাবে ঘুরতেছে না? সেকেন্ডের কাটা 1-এ যাচ্ছে, 2-এ যাচ্ছে, 3-এ যাচ্ছে, 4-এ যাচ্ছে, 5-এ যাচ্ছে, এইভাবে করে ঘুরতেছে, এইভাবে করে ঘুরতে ঘুরতে আবার 12-তে চলে আসছে না? বুঝো, সেকেন্ডের কাটা যাত্রা কোথা থেকে স্টার্ট করছে? আমার সেকেন্ডের কাটা যাত্রা শুরু করে 12 ঘর থেকে। সেকেন্ডের কাটা যাত্রা শুরু করছে 12 ঘর থেকে, এরপর 12-তে 1-এ আসছে, 12 থেকে আমার 1-এ আসছে, 2-এ আসছে, 3-এ, 4-এ, 5-এ, 6, একবার 9, আবার গিয়ে 12-তে আটকাইছে। তার মানে সেকেন্ডের কাটা আমার এইভাবে ঘুরতেছে, সেকেন্ডের কাটা আমার এইভাবে ঘুরতেছে। তার মানে আমার এইবার সেকেন্ডের কাটা যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে 12 ঘর থেকে, আবার যাত্রা শেষ করে সেই 12 ঘর থেকে, সেই আমার 12 ঘর থেকে। তার মানে এইবার তুমি একটু লক্ষ্য করো তো, এইখানে যে সে 12 ঘরে এসে থামছে, এখানে যে আমার 12 ঘরে এসে থামছে, সেকেন্ডের কাটা কি থেমে গেছে? উত্তর হচ্ছে না। সেকেন্ডের কাটা কিন্তু আবার 1, 2, 3, 4, 5 আবার এইভাবে করে ঘুরে ঘুরে আবার 12-তে গেছে। আবার 12-তে গিয়ে সে কি থেমে গেছে? না, আবার সে এইভাবে ঘুরে আবার 12-তে গেছে। তার মানে কি দেখো তো, এইখানে আমার সেকেন্ডের কাটাটা 12 থেকে এইভাবে, 12 থেকে আমার এইভাবে করে বারবার ঘুরতেছে না? 12 থেকে করে এইভাবে করে বারবার ঘুরতেছে না? এইটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এইটা আসলে এটা কি রিপ্রেজেন্ট করে? একই পথে বারবার ঘুরতেছে। এই যে সেকেন্ডের কাটা আমার, এইবার এই যে এখানে লিখে দিই, সেকেন্ডের কাটা 12 হতে যাত্রা শুরু করে আবার 12-তে ফিরে। এইটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? এইটা আসলে রিপ্রেজেন্ট করতে, সে 12-তে যে আসছে, এই বান্দা যে ভাইয়া 12-তে আসছে, 12-তে এসে কি থেমে গেছে? না, সে তো আবার ওই 1, 2, 3, 4 এইভাবে ঘুরে আবার 12-তে আসছে। আবার কি থেমে গেছে? না, সেকেন্ডের কাটা আবার 12-তে ঘুরতেছে এইভাবে। আবার 12-তে সে থেমে গেছে? না, সে আবার এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে। তার মানে ঘুরতেই আছে। তার মানে এইটা আসলে মিন করতেছে আমার একই পথে বারবার ঘোরে। আমার একই পথে কি করতেছে ভাইয়া? বারবার ঘুরতেছে। বুঝা গেছে এটা? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এটা যদি বুঝতে পারো, তাহলে দেখো তো এবার আরেকটা পয়েন্ট, এখানে আমি পয়েন্টটা লিখব। সেকেন্ডের কাটা যে 12 থেকে যাত্রা শুরু করে আবার 12-তে আসছে, বুঝো, সেকেন্ডের কাটা আমার 12-তে যাত্রা শুরু করে আবার 12-তে আসছে,
এখানে আসলে কতটুকু টাইম লাগছে বলো তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। সেকেন্ডের কাঁটা 12 থেকে যাত্রা শুরু করছে, 12 থেকে যাত্রা শুরু করে ঘুরতে 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 আবার 12তে আসছে। তাহলে এই সেকেন্ডের কাঁটার 12 থেকে যাত্রা শুরু করে আবার 12তে আসতে তার কতটুকু টাইম লাগছে? 1 মিনিট। এরপরে এই 12তে আসার পরে সে কি থেমে গেছে? না, সে তো আবার ওই এইভাবে 1 2 3 4 করে ঘুরতে ঘুরতে আবার 12তে আসছে। সেকেন্ড টাইম যখন সে 12তে আসছে তার কতক্ষণ টাইম লাগছে? ওই আগের 1 মিনিট। এরপরে এসে কি সে থেমে গেছে? না, সে কি থার্ড টাইম এবার চলা শুরু করবে, আবার 12তে ঘুরতে 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 আবার 12তে এসে পড়তেছে। এখানেও লাগতেছে আমার সেই 1 মিনিট। তার মানে প্রথমবার সে যখন 12তে ঘুরে 12 থেকে যাত্রা স্টার্ট করে টোটাল পথ ঘুরে আবার 12তে আসলো, তার লাগে 1 মিনিট। সেকেন্ড টাইম 12 থেকে যাত্রা স্টার্ট করে আবার টোটাল ঘড়ি ঘুরে আবার 12তে আসতে তার টাইম লাগলো কত? 1 মিনিট। থার্ড টাইম আবার যাত্রা স্টার্ট করে ঘুরে ঘুরে আবার 12তে আসলে তার টাইম লাগলো কত? 1 মিনিট। তার মানে প্রতিবার যাত্রাতে এই যে সে বারবার অতিক্রম করতেছে না, এই যে সে বারবার অতিক্রম করতেছে, এই বারবার যে অতিক্রম করতেছে, এই বারবার অতিক্রম করার টাইমটুকু কতটুকু হচ্ছে, টাইম পিরিয়ড কতটুকু হচ্ছে? 1 মিনিট। না এর কম না এর বেশি। তার মানে বারবার অতিক্রান্ত সময়, বারবার অতিক্রান্ত সময় কত আমার? 1 মিনিট। বারবার অতিক্রান্ত সময় আমার 1 মিনিট। তাহলে দেখো তো এই ঘড়ির কাঁটার গতিকে, এই ঘড়ির কাঁটার গতি দুইটা পার্টের উপর ডিপেন্ড করতেছে। এখানে একটা পার্ট যে একই পথে বারবার অতিক্রম করতেছে, একই পথে বারবার অতিক্রম করতেছে। আরেকটা পার্ট হচ্ছে প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা অতিক্রম করার টাইম কিন্তু আমার সেম থাকতেছে 1 মিনিট। তার মানে এই এই গতিটাকেও কি বলা যায়? এই গতিটাকেও কি বলা যায়? আমাদের পর্যাবৃত্ত গতি বলা যায় না? এই গতিটাকে কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। তার মানে এই পার্টটা ধরতে পারছো? তোমাদের প্রথমে পর্যাবৃত্ত গতি দিছিলাম উদাহরণ কি দিয়ে? স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে। এবং সমস্যা হচ্ছে যে এই উদাহরণ দেওয়ার পরে পর্যাবৃত্ত গতি মানেই স্ট্রেট লাইন, এটা তোমাদের মাথায় ঢুকে যায়। জাস্ট এইটা যাতে না ঢুকে, জাস্ট এইটা যাতে না ঢুকে, এই কারণে আমি তোমাদের উদাহরণ দিলাম ঘড়ি দিয়ে, সেকেন্ডের, ঘড়ির সেকেন্ডের কাঁটা। এখানে আমি লিখে দিই তাহলে আরো সুবিধা হবে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ঘড়ির সেকেন্ডের কাঁটা, ঘড়ির সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, এইবার এইবার তোমাদের আরেকটা উদাহরণ দিব। মানে আমি আমি কি বলছি যে তোমাদের এবার পুরো ফিল দেওয়াবো প্রত্যেকটা টপিক এমনভাবে, যতক্ষণই লাগুক, এটা যদি 2 মিনিটও লাগে 2 মিনিট, আধা ঘন্টা লাগলেও আধা ঘন্টা, প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি ফিল দিয়ে দিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করবো, যাতে নেক্সট টাইম এখান থেকে কোশ্চেন আসলে তুমি নিজে 100% 10-এ 10 অ্যান্সার দিয়ে আসতে পারো। এবং কোশ্চেন যদি না আসে তুমি নিজে কোশ্চেন বানাবা, নিজে পারলে অ্যান্সার দিয়ে আসবা। মজা করলাম, জাস্ট এরকম এই লেভেলের প্রিপারেশন যাতে থাকে। সো উদাহরণ নাম্বার 3টা এবারে আমি করি। ওকে, সো এখানে আমি এবার লিখবো উদাহরণ 3। এইবার অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবতেছো ওখান থেকে আমি স্লাইডলি তোমাদের একটা বাড়ি দিব, বেসিকের বাড়ি। এটা ইচ্ছাকৃত হবে। এইবার তোমরা জানো যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এবং এই যে প্রদক্ষিণ করে এটা কি কক্ষপথে করে, বা কক্ষপথের শেপটা কীরকম হয়? ওয়ান কাইন্ড অফ বা কাইন্ডা হচ্ছে তোমার উপবৃত্তাকার বা কমলা লেবু। হ্যাঁ, তোমরা জানো উপবৃত্তাকার জানো না, বাট কমলা লেবুর মতো। সো আমি এখন এই কাজটাই করব। ধরো এইটা হচ্ছে আমার সূর্য, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সূর্য, এবং এইটার চারপাশে কমলা লেবুর আকৃতির, ধরো এই, এটা চারপাশে এই যে কমলা লেবুর আকৃতির, আচ্ছা এটা একটু ছোট করে নেই, এইটা হচ্ছে সূর্য, এই চারপাশে এই যে কমলা লেবু আকৃতির আমাদের কক্ষপথ, এটা হচ্ছে আমাদের সান, এই চারপাশে হচ্ছে আমাদের কমলা লেবুর আকৃতির কক্ষপথ, কমলা
লেবুর আকৃতির কক্ষপথ এবং এই কমলা লেবুর আকৃতির কক্ষপথকে, ঠিক আছে, এই কমলা লেবুর আকৃতির কক্ষপথকে যে দেখতে অনেকটা কমলা লেবু মনে হয়, বাট কমলা লেবু না, একটু চ্যাপ্টা, একটু চ্যাপ্টা। আচ্ছা, কমলা লেবু না বলে আমরা চমচমের মিষ্টি বলি, ঠিক আছে, চমচম, যে চমচমের মিষ্টির মতো কক্ষপথ, কক্ষপথ। চমচম দেখে আমার এইবার খাইতে ইচ্ছা করছে। যারা যারা টাঙ্গাইলে আছো, ঠিক আছে, তারা আমাদের ভাইয়ার জন্য দ্রুত চমচমের মিষ্টি পাঠিয়ে দাও। অনেক দিন খাই না, নানি বাড়ি যাওয়াও হয় না, খাওয়াও হয় না চমচমের মিষ্টি। যাক, সো এবার দেখো যে চমচমের মিষ্টির মতো কক্ষপথ, যেটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার কক্ষপথ বা উপবৃত্তাকার আকৃতি, ঠিক আছে, ম্যাথে বলা হয়। ম্যাথ টার্ম এটা তোমরা পরবর্তী ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবা, বা অনেকে এখানে থাকতেও পারে, অনেকদিন ম্যাথ বইয়ের সাথে সম্পৃক্ততা নাই। সো এখানে থাকে কি আমাদের উপবৃত্তাকার, ঠিক আছে, কক্ষপথটা দেখতে অনেকটা উপবৃত্তাকার। এই কক্ষপথের উপর এইখানে ধরো একটা পৃথিবী আছে, এই যে এইটা ধরো আমার পৃথিবী, এটা হচ্ছে আমার আর্থ। এবার পৃথিবী কি করবে? পৃথিবী এই সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে থাকবে। পৃথিবী পৃথিবী এই সূর্যের চারপাশে এইভাবে টাস 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 করে প্রদক্ষিণ করবে, ঠিক আছে। কিভাবে প্রদক্ষিণ করবে? এই যে এই যে এই যে প্রদক্ষিণ করবে। এই যে প্রথমে একবার প্রদক্ষিণ করলো, এরপরে একবার প্রদক্ষিণ করে কি থেমে যাবে? না, সে সেকেন্ড বার আবার প্রদক্ষিণ করা শুরু করবে, সেকেন্ড বার এভাবে আবার প্রদক্ষিণ করা শুরু করবে, ঘুরে আবার এখানে চলে আসবে। এরপরে কি সে থেমে যাবে? না, সে আবার থার্ড বার প্রদক্ষিণ করবে। এই যে সে আবার থার্ড বার আবার প্রদক্ষিণ করলো, এই যে সে থার্ড বার প্রদক্ষিণ করলো। তার মানে কি দেখো, এই পৃথিবী সূর্যের চারদিকে বারবার ঘুরতেছে না? এই সূর্যের চারদিকে বারবার ঘুরতেছে। তার মানে এইখানে তুমি চিন্তা করো যে আমার পৃথিবী সূর্যের চারদিকে বারবার ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে আমার বারবার ঘুরতেছে। এবং এই যে বারবার ঘুরতেছে, প্রথম প্রথম ঘোরাতে, এই যে এটা প্রথম ঘোরা, এই প্রথম ঘোরাতে তার আসতে কতটুকু টাইম লাগছে আবার এই জায়গায় আসতে? এখান থেকে তো চলা শুরু করছে, এইটা তো আমার স্টার্টিং পয়েন্ট, এইটা ধরো আমার স্টার্টিং পয়েন্ট, এটা তো আমার স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে ঘোরা শুরু করে, এই স্টার্টিং পয়েন্ট থেকে আমার ঘোরা শুরু করে আবার এই পয়েন্টে আসতে প্রথমবার তার কতদিন টাইম লাগছে? সামহাও 365 দিন ধরে নিলাম। সামহাও কতটুকু টাইম লাগলো? সামহাও লাগলো আমাদের 365 দিন। এরপর সেকেন্ড টাইম সে যখন আবার ঘোরা স্টার্ট করছে, সেকেন্ড টাইম সে যখন আবার ঘোরা স্টার্ট করছে, তখনও তার কত দিন লাগছে? 365 দিন লাগছে। থার্ডে যখন আবার সে ঘোরা স্টার্ট করছে, এখানেও লাগলো ধরলাম 365 দিন। মানে লিপিয়ার টিপিয়ারের হিসাব ছাড়া আমি জাস্ট একটা এক্সাম্পশন মান বললাম 365 দিন, যেটা আমরা নর্মালি করি। তার মানে প্রত্যেকবার যখন ঘুরতেছে, প্রথমবার ঘুরতে 365 দিন, দ্বিতীয়বার ঘুরতে 365 দিন, তৃতীয়বার ঘুরতে 365 দিন। তার মানে প্রতিবার ঘুরতে প্রতিবার আমার ঘুরতে 365 দিন সময় লাগে। 365 দিন সময় লাগে। তাহলে দেখো তো, সে একই পথে বারবার ঘুরতেছে, প্রতিবার ঘুরতে তার 365 দিন সময় লাগতেছে। তাহলে এইটাকে কি আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো না? 100% পারবো। তার মানে এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এবং কিভাবে ঘুরতেছে? উপবৃত্তাকার কক্ষপথে। উপবৃত্তাকার কক্ষপথে, চমচমের মিষ্টির মতো কক্ষপথ। এই কক্ষপথে যে ঘুরতেছে, তার শেপ অবশ্যই চেঞ্জ হয়েছে না? প্রথমটা তুমি চিন্তা করো, প্রথমটা আমি স্ট্রেট লাইন দিয়ে বুঝাইছিলাম, দ্বিতীয়টা আমি একদম পারফেক্ট সার্কেল দিয়ে বুঝাইছিলাম, তৃতীয়টা আমি উপবৃত্তাকার দিয়ে বুঝাচ্ছি। তার মানে এটাও কি আমার, এটাও হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। ওকে, এটাও হচ্ছে আমাদের
পর্যায়বৃত্ত গতি। ওকে, সো এইটা যখন পর্যাবৃত্ত গতি হচ্ছে, তাহলে দেখো পর্যাবৃত্ত গতি মানেই যে তার স্ট্রেট লাইন হইতে হবে, তাকে সার্কেল হইতে হবে, তাকে হচ্ছে এই দুইটাই হইতে হবে এরকম না। আরও অনেক র্যান্ডম শেপ আমার পর্যাবৃত্ত গতির মধ্যে হতে পারে। জাস্ট আমাকে দুইটা শর্ত মেনটেন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে একই দিকে বারবার ঘুরতেছে। সেকেন্ড শর্ত হচ্ছে আমাদের এই যে প্রতিবার ঘুরতেছে তার টাইম ট্রাভেলটা সেম রয়েছে, না কমে যাচ্ছে না বেশি হচ্ছে। এই দুইটা যদি মেনটেন করতে পারে তাহলে যে কোনো শেপ, বিলিভ ইট অর নট, যে কোনো শেপ আমার পর্যাবৃত্ত গতি হইতে পারে। বুঝা গেছে? তার মানে নেক্সট টাইম আমার পর্যাবৃত্ত গতি নিয়ে কোনো রকম আমার সমস্যা হবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। সো চলো এবার আমরা নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। এই স্পন্দন গতি নিয়ে আমরা আলোচনা করব। টপিক নাম্বার 2 আজকের দিনে, টপিক নাম্বার 2 এটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি, ওকে, স্পন্দন গতি। আচ্ছা, এইবার চলো স্পন্দন গতি আসলে কি জিনিস মাথায় রাখবা। স্পন্দন গতিও এক প্রকার পর্যাবৃত্ত গতি। এইটা একদম চিরন্তন প্রথম লাইন, এটা বোঝার জন্য। আমার স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি হচ্ছে আমার এক প্রকার পর্যাবৃত্ত গতি। এবং টার্মস হচ্ছে, তাহলে আমার পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতির মধ্যে পার্থক্য কি? লেজি টার্মটা হচ্ছে এখন আমার, তাহলে ভাইয়া পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতির মধ্যে তাহলে ডিফারেন্সটা আমাকে বলে দেন। ডিফারেন্স হচ্ছে যে আমার স্পন্দন গতিতে সামনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্ট থাকে। জাস্ট ডিফারেন্স যে আমার স্পন্দন গতিতে আমার ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মোশন থাকে বা গতি থাকে, মোশন বা গতি থাকে। আচ্ছা, এখানে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড মোশনটা কি? তুমি নর্মালি চিন্তা করো, আমি জাস্ট প্রথম দুইটা উদাহরণ, এইখানে আমার পৃথিবী এইভাবে করে ঘুরতেছে না, এভাবে করে ঘুরতেছে, পৃথিবীটা আমার এইভাবে করে ঘুরতেছে, তার হঠাৎ করে মনে চাইলো সে আর এইভাবে করে ঘুরবে না, সে এখন এইভাবে করে ঘুরবে, পসিবল না, পসিবল না। সে প্রথমে এইভাবে করে ঘুরছে, পরে গিয়েও আমার এইভাবে করে ঘুরছে, ইহো জিন্দিগি যতদিন বেঁচে থাকবে ততদিন এইভাবে করে ঘুরবে। তার হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, যে তার মনে হইলো যে না আমি এখন তো আমি উল্টা করে ঘুরবো, সে কি তখন এভাবে উল্টা করে ঘোরা শুরু করবে? না, সে উল্টা করে ঘোরা শুরু করার তার কোনো পসিবিলিটি নাই। তার মানে এখানে সে একই দিকে বারবার ঘুরতেছে, সে সামনে যাচ্ছে আবার সামনে যাচ্ছে ফরওয়ার্ড, সে কিন্তু চাইলে উল্টা দিকে ঘোরা শুরু করতে পারে না, ব্যাকওয়ার্ড মোশন করতে পারে না। এবার দেখো এখানে ঘড়ির কাঁটা এখানে কি করতেছে, 12টা থেকে 1টা আসতেছে, 1টা থেকে 2টা আসতেছে, 2টা থেকে 3টা আসতেছে, এইভাবে করে বারবার ঘুরতেছে না, এইভাবে করে বারবার ঘুরতেছে না, এইভাবে করে বারবার ঘুরতেছে না। তার হঠাৎ করে মন চাইলো, তার মুড সুইং হয়ে গেল যে না আমি এখন এইভাবে করে ঘুরবো না, আমি এখন উল্টা দিকে ঘুরবো। পসিবল না, পসিবল না। সে কখনো এইভাবে উল্টা করে ঘুরতে পারবে না, আনলেস তার হচ্ছে যে মেকানিজম বা মেশিন, ঘড়ির মেশিন নষ্ট হয়ে যায়। ঘড়ির মেশিন যদি ঠিক থাকে তাহলে কখনো এইভাবে ঘোরা সম্ভব না। তার মানে এইটাও একটা শুধুমাত্র ফরওয়ার্ড মোশন, এটাও শুধুমাত্র একটা ফরওয়ার্ড মোশন। তোমাদের প্রথমে যে উদাহরণটা দিছিলাম এটা কিন্তু পর্যাবৃত্ত গতি সাথে স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? এবার দেখো এটা কি করছে, সামনের দিকে গেছে 3 মিনিটে 3 সেকেন্ডে, আবার পেছনের দিকে আসছে। এইটা কিন্তু ভাইয়া পেছনের দিকে আসছে। এই বান্দা সামনের দিকে গেছে এ থেকে বি, আবার বি থেকে এ হইছে না, পেছনের দিকে আসছে। আবার এ থেকে বি গেছে 3 সেকেন্ডে, তাই না, সামনের দিকে ফরওয়ার্ড, আবার বি থেকে এতে আসছে পেছনের দিকে ব্যাকওয়ার্ড। বুঝা গেছে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। তার মানে
এখানে আমি এটাকে পর্যাবৃত্তর গতির আন্ডারে বলতে পারি। আরও যদি স্পেসিফিকভাবে বলি, আমি চাইলে পর্যাবৃত্তর সাথে এটাকে স্পন্দন গতিও বলতে পারি। জাস্ট এইটাই বুঝাইছি যে এখানে আমার ফরওয়ার্ড, এই ব্যাকওয়ার্ড, এই ফরওয়ার্ড, এই ব্যাকওয়ার্ড, এই ফরওয়ার্ড, এই ব্যাকওয়ার্ড, বুঝা গেছে? এটা কিন্তু চাইলে আমি স্পন্দন গতির আন্ডারেও বলতে পারি। ঠিক আছে, তাহলে স্পন্দন গতির এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পার্টটা ধরছো। আচ্ছা, এবার এই পার্টটা আমি এইচএসসি থেকে একটু ধার করে নিয়ে আসবো। এইচএসসি থেকে আমি ধার করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমি বলেই দিচ্ছি। বড় ফ্রম এইচএসসি, কজ এইটা যদি ধার করে না নিয়ে আসি, পরবর্তীতে আমি তোমাকে কিছু ডেরিভেশন দেখাবো, কিছু আরেকটুখানি অ্যাডভান্স টাইপ জিনিসপাতি দেখাবো, এটা তুমি ফিল পাবা না, বুঝতে পারবা না। এই কারণে বাধ্য হয়ে আমাকে নিয়ে আসা লাগছে। বাট আমি এমন কিছু দেখাবো না যেটা দেখাইলে তোমার হচ্ছে মানে কোনো ভ্যালু অ্যাড হবে না। বাট অবশ্যই হয়তো বা ডাইরেক্ট কোশ্চেন আসবে না, বাট জিনিসটা পার্সপেক্টিভ সহজে ম্যাথ করার জন্য তোমাকে অনেক কাজে দিবে। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে এই যে স্পন্দন গতি, সিম্পল, এটার ইংলিশ হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। টু বি অনেস্ট, তোমরা যদি কোনো এসিসির যেহেতু 9-10, যদি কোনো এসিসির সিম্পল হারমোনিক মোশন এই চ্যাপ্টারে এই টপিকের কোনো ভালো ক্লাস পাও, টু বি অনেস্ট কেউ বলুক না বলুক এসিসির কনসেপ্ট থেকেই তুলে দেয়। যাদের ক্লাসই দেখো ভালো বুঝতে পারো, সো তারা এসিসির কাছ থেকে বড় করে। বাট আমি বলে নিই, তুমি বলে নিলে সমস্যা কি, খুব কি গুনাহ হয়ে গেল আমার? তোমার ভালোর জন্যই তো আমি বড় করতেছি, তুমি যাতে ভালো করে বুঝতে পারো জিনিসটা। এমন তো কিছু দেখাবো না যে তোমার মাথা থেকে উপরে উঠে যায়। ওকে, এটাকে হচ্ছে SHM বলে শর্টকাটে, সিম্পল হারমোনিক মোশন। ওকে, এখন ওই পার্টটা থেকে কি নিচ্ছি? আচ্ছা, আমরা যখন হচ্ছে ফিজিক্সে তুমি যখন আর একটু সামনে যাবো তখন দেখবা যে কোনো একটা টপিক, কোনো একটা সূত্র বোঝার জন্য কিছু শর্তের দরকার হয়। যেমন তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট কন্ডিশনে করতে হয়, না হলে তোমার এই এক্সপেরিমেন্টটা তোমার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমাদের আশেপাশে, এবার অন্য টপিকে যাচ্ছি, এই টপিকে স্পন্দন গতির টপিকে, আমাদের আশেপাশে গতির অনেক ইকুয়েশন আছে। টু বি অনেস্ট, গতির মেলা ইকুয়েশন আছে, বাট স্পন্দন গতি হওয়ার জন্য বা এই স্পন্দন গতি বলতে সিম্পল হারমোনিক মোশন SHM হওয়ার জন্য একটা শর্তকে সবসময় মেনটেন করতে হয়। কোনো ইকুয়েশন যদি ওই একটা শর্তকে মেনটেন করতে পারে, কোনো গতির সমীকরণ যদি ওই সিম্পল হারমোনিক মোশন হওয়ার যে শর্ত, ওই শর্তের সাথে মিল খেয়ে যায়, তুমি চোখ বন্ধ করে সেটাকে স্পন্দন গতি আকারে বলতে পারো। তার মানে SHM হবার শর্ত, ঠিক আছে? SHM হবার শর্তটা কি? SHM হবার শর্তটা হচ্ছে আমাদের A ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? এ বলতে কি বুঝাচ্ছে? এ বলতে ত্বরণ বুঝাচ্ছে, এ বলতে আমার ত্বরণ বুঝাচ্ছে। ওমেগা বলতে আমাদের কৌণিক কম্পাঙ্ক বুঝায়, কৌণিক কম্পাঙ্ককে বুঝায়। এক্স বলতে হচ্ছে সরণ। প্রত্যেকটার পার্টই এখন আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে দেখাবো। জাস্ট এটা মাথায় রাখো যে তোমাকে একটা র্যান্ডম গতির ইকুয়েশন দিল, ধরো যে আমাকে y ইকুয়ালস টু -2/3x, ঠিক আছে, এরকম একটা গতির ইকুয়েশন দিল। এখন তোমার মূল দায়িত্ব হচ্ছে এই গতির ইকুয়েশনটা আমার স্পন্দন গতি বা পর্যাবৃত্ত গতি, মানে স্পন্দন গতি হবে কি হবে না, এই ইকুয়েশনের সাথে তুলনা করা। যদি আমার এই ইকুয়েশনটা এই ইকুয়েশনের সাথে মিলে যায়, তার মানে এই যে গতিটা আমি পাইছি, গতিটা আমার স্পন্দন গতি হবে। যদি আমার এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন, আমাকে দেওয়া গতির ইকুয়েশন না মিলে যায়, তাহলে আমার স্পন্দন গতি হবে না। এবং স্পন্দন গতি এই হওয়ার জন্য এই তুমি যখন বড় ক্লাসে যাবা এই জিনিসটা আমি তোমাকে বলবো যে ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এক্স হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট, সরণ। তার মানে তোমাকে আমি একটা র্যান্ডম গতির ইকুয়েশন দিলাম এবং গতির ইকুয়েশন দিয়ে তোমাকে কোশ্চেন করলাম যে আব্বাজান স্পন্দন গতি হবে কি হবে না। তুমি চোখ বন্ধ করে স্পন্দন গতি হওয়ার
জন্য একটা ইকুয়েশন দরকার, সেটা হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো ওইটার সাথে এই ইকুয়েশনটা তুমি মিলাবা, যদি মিলে যায় আমার স্পন্দন গতি হয়েছে, যদি না মিলে যায় আমার স্পন্দন গতি হয় নাই, শেষ, ডান। এইটা স্পন্দন গতি হবার শর্ত। আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে। এখন স্পন্দন গতির জন্য আমরা বিভিন্ন, মানে স্পন্দন গতির জন্য বিভিন্ন সূত্র দেখব, সূত্রগুলো দেখব। তখন দেখা যাচ্ছে যে আমাদের যে স্পন্দন গতিটা হচ্ছে, এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, ধরো এইভাবে করে দুলতেছে, সব কিছু করতেছে, এটার জন্য যদি কোণের মান, কোণের মান যদি 4 ডিগ্রি বা তার কম হয়, তার কম হয়, তবে বিভিন্ন প্রমাণ, সূত্রের প্রমাণ করা সুবিধাজনক। এটা আমি বলি নাই, এইটা বই বলছে, সুবিধাজনক। এবং আমি ভার্সিটিতে গিয়ে এই টাইপটাই পড়ছি, যে আমার এখানে দেখবা যে বিভিন্ন অ্যাঙ্গেলে কোণ ক্রিয়েট হচ্ছে, আমি দেখাবো এখন বিভিন্ন অ্যাঙ্গেলে কোণ ক্রিয়েট হচ্ছে। এই অ্যাঙ্গেল বা কোণ, মধ্যবর্তী কোণ যদি 4 বা তার কম হয়, আমি যতগুলো সূত্রে ডেরিভেশন করব একদম ইজিলি মিলে যাবে। বাট অনেকে ভাবে যদি 4-এর বেশি হয় তাহলে সে সিম্পল হারমোনিক মোশন হয় না, সে কমপ্লেক্স হারমোনিক মোশন হয়ে যায়। এটা অনেকেই ভাবে, আমি এককালে ভাবতাম, তবে টু বি অনেস্ট এটা হয় না। আমি রিসেন্টলি এটা বুঝতে পারছি যে যদি 4 ডিগ্রি বা তার কম হয় সেটা আমার সুবিধা, বিভিন্ন সূত্রের প্রমাণ করার জন্য আমার সুবিধা হচ্ছে। বা 4 ডিগ্রি বা তার যদি বেশি হয়, 30 ডিগ্রি 35 ডিগ্রি হইতে পারে, সিম্পল হারমোনিক মোশন হইতে পারে, কিন্তু সূত্রে ডেরিভেশন করাটা তখন ডিফিকাল্ট হয়ে যায়, এখানে অনেকগুলো কম্পোনেন্ট অ্যাড হয়ে যায়। সো সবসময় মাথায় রাখবা যে তোমাদের যাই কিছু হোক, তোমরা মাথায় রাখবা 4 ডিগ্রি বা তার কম হবে। প্রশ্নতে প্রমাণ করার জন্য অনেক কিছু দিতে পারে, বাট অ্যাকচুয়াল থিওরিটিক্যাল ফিজিক্স এটাই বলে যে তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে 4 বা তার কম অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, দেন তুমি সুন্দর মতো প্রমাণ করতে পারবা। এবার হচ্ছে যে এই পার্টগুলোতে দেখলাম ভাইয়া, এই পার্টগুলোতে দেখলাম, তাহলে এবার উদাহরণ বলেন। এতক্ষণ তো বক বক করলেন, সো চলো এবার আমরা উদাহরণে চলে যাব। উদাহরণ নাম্বার 1, আমার উদাহরণ 1, প্রথম উদাহরণটা দিব আমি পেন্ডুলাম দিয়ে। প্রথম উদাহরণটা আসবে আমাদের পেন্ডুলাম দিয়ে, পেন্ডুলাম, পেন্ডুলাম। এখন পেন্ডুলাম কিন্তু আমাদের সিম্পল হারমোনিক মোশন, স্পন্দন গতির আন্ডারে পড়ে। কেন পড়ে আমি তোমাদেরকে একটু বলি। দেখো, মনে করো এখানে এই একটা আছে, ওকে, সো এখানে আমি একটা রশি দিব, এখানে আমি একটা রশি দিব, এই রশির আন্ডারে হচ্ছে এখানে একটা দোলক থাকবে। এইটা কি আমার একটা পেন্ডুলাম না? এই যে এরকম। এখন এই পেন্ডুলামটা কি করবে? একবার এখানে যাবে, 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 সিম্পল। তার মানে এইখানে দেখো যে এই পেন্ডুলামটা একবার আমার এইখানে যাবে, এই পেন্ডুলামটা আরেকবার আমার এইখানে যাবে, ঠিক আছে? সে একবার এইখান থেকে এই বরাবর যাবে, আবার এখান থেকে এই বরাবর আসবে, আবার এখান থেকে এই বরাবর যাবে, আবার এখান থেকে এই বরাবর আসবে, এরকম আসে। সো পেন্ডুলামটা তুমি একটুখানি ঠান্ডা মাথায় দেখো, এই পেন্ডুলামটা তোমার যখন নর্মাল এরকম অবস্থায় আছে, নর্মাল যখন পেন্ডুলামটা আমার এরকম অবস্থায় আছে, এই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। এই অবস্থাকে কি বলা হয়? এই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। এবং এখানে প্রত্যেকটা বস্তু, এইখানে প্রত্যেকটা বস্তু, যেমন এই পেন্ডুলামটা, পেন্ডুলামটা সবসময় চাবে সে তার সাম্য অবস্থা বজায় রাখতে। সে অন্য কোনো এই অবস্থা মুভমেন্ট কিচ্ছু চায় না। সে চায় তার লাইফে স্ট্যাবিলিটি, সে চায় তার লাইফে সবসময় তার এরকম সাম্য অবস্থা বজায় থাকুক। এই যে এরকম, সে এরকমভাবে ঘুরতেছে, এটা যায় না। সে চায় না এরকমভাবে ঘুরবো, সে চায় না। সে চায় সবসময় সাম্য অবস্থায় রাখতে, সে চায় সবসময় আমার সাম্য অবস্থায় রাখতে। তাহলে এইবার এখানে হচ্ছে খেলাটা ক্রিয়েট হয়। ঠান্ডা মাথায় দেখো, এই বান্দা তো আমার সাম্য অবস্থাতেই ছিল, তাই না?
এই বান্দা তো আমার অ্যাকচুয়ালি সাম্যাবস্থাতেই ছিল, ছিল না বলো তো? ওকে, সো এখান থেকে আমাদের পর্যাবৃত্ত গতি সম্পন্ন হবে। সো পর্যাবৃত্ত গতি যখন সম্পন্ন হচ্ছে, তাহলে তুমি একটু নর্মালি চিন্তা করো, আমার এইখানে থাকা বস্তুটা, ঠিক আছে, আমার পেন্ডুলামটা তো এখানে ছিল, এখান থেকে সে কোথায় চলে গেছে? এখান থেকে সে চলে গেছে সোজা এই পজিশনে, তাই না? সে এইখান থেকে সোজা এই পজিশনে চলে গেছে, এটাই তো হয়েছে, তাই না? এখান থেকে সোজা আমার এই পজিশনে চলে গেছে। সে যে সোজা এখান থেকে এই পজিশনে চলে গেছে, সে কোন প্রসেসে চলে গেছে? তাকে কি একটা বল দেওয়া লাগছে না? নর্মালি চিন্তা করো, এখানে একটা পেন্ডুলাম আছে, আমি ওকে ধরে এরকমভাবে সরাই দিছি, সরাই দেওয়ার পরে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর কি দেখো তো, সাথে সাথে ও এইভাবে এভাবে দুলবে, এরকমভাবে দুলতে থাকবে, তাই না? এরকমভাবে দুলতে থাকবে। তাহলে তো প্রথমে আমাকে একটা পুশ দিতে হবে বল দিয়ে, যে তাহলে আমি এই বরাবর কি করছি, আমি এই বরাবর এফ এ, এ মানে এজেন্ট, আমি আমার এই পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার জন্য এই পেন্ডুলামকে আমি এইখানে এনে পুশ দিছিলাম, এই পর্যন্ত পুশ দিয়ে ছেড়ে দিছি। তারপর সে এইভাবে করে দুলবে, এইভাবে করে দুলবে। এখন এই যে ফার্স্ট পুশ, এই ফার্স্ট পুশ দেওয়ার পরে যখন এখানে এনে ছেড়ে দিছি, এখানে এনে আমি ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে দেখো তো। আমি যদি গতির চিত্রটা আঁকি একদম ফ্রি হ্যান্ডে, ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়ালটা, এই হচ্ছে আমার সেই পেন্ডুলামটা। আমি কি করছি, আমি ওকে এই দিক বরাবর ফার্স্ট পুশ দিছি, এফ এ, এই দিক বরাবর ফার্স্ট পুশ দেওয়ার পরে এই বান্দা আমার এখানে গেছে, এই পর্যন্ত গেছে, ঠিক আছে। এই দিক বরাবর ফার্স্ট পুশ দেওয়ার পরে সে এই যে সাম্যাবস্থা আছে না, এই যে তার সাম্যাবস্থা আছে না, সাম্যাবস্থা, এই যে তার সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা থেকে সে এক্স পরিমাণ ডিস্টেন্স, দেখো এই যে সাম্যাবস্থার লাইন থেকে সে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এই যে ধরলাম এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে সে এখানে চলে আসছে। এইখানে আসার পরে দেখ, দেখ বাবা, আমি সাম্যাবস্থায় আছে, এক্স পরিমাণ ডিস্টেন্স পর্যন্ত আমি ওরে পুশ দিছি, পুশ দিয়ে ছেড়ে দিছি, দেখ ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে সে এইভাবে করে দুলতে থাকবে, এরকম করে আমার দুলতে থাকবে, ঠিক আছে। এরকম করে আমার কি করতেছে, এরকম দুলতেছে, এই যে এইভাবে করে দুলতেছে। যখন এইভাবে করে দুলতেছে, বুঝিস বুঝিস এইভাবে করে যখন দুলতেছে, তাহলে আমি পুশ দিছিলাম এইখানে, সে আবার পেছনের দিকে কেন ব্যাক করলো, আবার সামনের দিকে কেন ব্যাক করলো, আবার পেছনের দিকে কেন ব্যাক করলো? এটাই তো হচ্ছে প্রশ্ন, যে আমি তো ওরে পুশ দিছিলাম এই দিকে, আমি তো ওরে এই দিক বরাবর পুশ দিছিলাম, পুশ দেওয়া ছেড়ে দেওয়ার সাথে সাথেই সে এরকমভাবে 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 দোলা শুরু করছে, মানে সে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এইভাবে করে যাওয়া শুরু করছে। ওয়াই? এবার বুঝতে পারছো আমার কোশ্চেনটা কি? যে এই বরাবর পুশ দিছিলাম, এই বরাবর পুশ দেওয়ার পরে সে আবার এই দিকে যাওয়া শুরু করছে, এদিকে যেতে সে এখন আমার এই দিকে চলে আসছে, আবার এই দিকে আসা পরই সে আবার তার এরকম পজিশনে গেছে, সে এইভাবে করে দুলতেই আছে, এইভাবে করে দুলতেই থাকবে, এইভাবে করে দুলতেই থাকবে, যদি না শক্তির অপচয় হয়, যদি না শক্তির অপচয় হয়। বুঝা গেছে? যদি না আমার শক্তির অপচয় হয়, তাহলে তুমি চিন্তা করো যে আমার ফার্স্ট পুশ পর্যন্ত এখানে ছিল এক্স পরিমাণ ডিস্টেন্সে, ছেড়ে দিছি সে একবার এখানে ব্যাকওয়ার্ড, দেখো এখান থেকে সে এখানে আসছে ব্যাকওয়ার্ড, আবার এখান থেকে এখানে সে গেছে ফরওয়ার্ড, এখান থেকে এখানে গেছে ব্যাকওয়ার্ড, এখান থেকে এখানে গেছে ফরওয়ার্ড, এখান থেকে এখানে গেছে ব্যাকওয়ার্ড, এখান থেকে এখানে গেছে ফরওয়ার্ড। তার মানে তার এখানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মোশন হচ্ছে। কেন মোশন হচ্ছে বলো তো? জাস্ট সিম্পল একটা অ্যান্সার, জাস্ট একদম সিম্পল একটা অ্যান্সার, বস্তুটি সাম্য অবস্থায় থাকতে চায়। কোশ্চেন, কেন ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মোশন হয়? সিম্পল একটা লাইন, বস্তুটি
সাম্যাবস্থায় থাকতে চায়, বস্তুটি আমার সাম্যাবস্থায় থাকতে চায়। ঠিক আছে, তুমি এবার নর্মালি জাস্ট একদম সিম্পলি থিঙ্ক করো। বস্তুটাকে, এটা ধরো আমার এ পয়েন্ট, এটা ধরো আমার বি পয়েন্ট, এটা ধরো আমার সি পয়েন্ট। বস্তুটাকে আমি এ থেকে বিতে নিয়ে গেছি। বস্তুটাকে যখন আমি এ থেকে বিতে নিয়ে যাব, তখন বস্তুটা কি তার সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ, এই এক্স পরিমাণ দূরে সরে গেছে না? এখন সে কি যাবে? তার যে সাম্যাবস্থার লাইন, সে সাম্যাবস্থার লাইনে ব্যাক করতে চাবে। তাহলে বস্তুটা এখন তার ইন্টেনশন থাকবে, আমি আমার এই সাম্যাবস্থার লাইন এই দিকে চলে আসব, আমি আমার এই সাম্যাবস্থার লাইন এই দিকে চলে আসব। ঠিক আছে, সে এই দিকে আসার পরে কোনো একটা অজানা কারণে থামতে পারে না, ওইটা আপাতত জানার দরকার নেই। সে যখন, তাকে যখন আমি এই বরাবর পুশ দিছিলাম, সে কি সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে ছিল। আমি যখন ছেড়ে দিব, ওর মেইন ইন্টেনশন থাকবে এই যে সাম্যাবস্থার লাইন, এই সাম্যাবস্থায় আমাকে ব্যাক করতেই হবে, করার জন্য এখানে এখানে আসবে। বাট এই সাম্যাবস্থায় আসার পরে ও থামতে পারে না একটা অজানা কারণে। এই কারণটা আপাতত না জানলেও হবে। এইটা গিয়ে অ্যাকচুয়ালি তোমরা এইচএসসিতে জানবা, এটা জানার দরকার নেই। তারপরে কি সে এই বরাবর গেল, তাই না? এখন এই বরাবর যখন চলে আসলো, তখনও তো আবার মাঠে খেলতেছে, আরে আমি তো আমার সাম্যাবস্থা থেকে দূরে সরে আসছি, ওই এক্স পরিমাণ দূরে সরে আসছি। এখানেও যতটুকু এক্স, এখানে আমার সেমটুকুই হবে, এটা মনে রাখো। এই যে আমি তো আমার সাম্যাবস্থা থেকে দূরে সরে আসছি, তাহলে এখন আমাকে আবার আমার সাম্যাবস্থায় যেতে হবে। এই দেখো, আবার সে তার সাম্যাবস্থায় ব্যাক করে। ঠিক আছে, আবার সে তার সাম্যাবস্থায় এরকম ব্যাক করে। সে যখন এইখানে চলে আসলো, তার মাথায় হিট করবে, আরে আমি তো আমার সাম্যাবস্থা থেকে সরে আসছি, আমাকে সাম্যাবস্থায় যেতে হবে। তাহলে এখানে চলে আসলো। এখান থেকে যখন এইখানে চলে আসবে, তার মাথায় হিট করবে, আরে আমি আমার তো সাম্যাবস্থা থেকে দূরে সরে আসছি, সাম্যাবস্থা থেকে দূরে সরে আসছি, আমাকে আবার আমার সাম্যাবস্থায় যেতে হবে। এইভাবে করে হিট করে একটা লাইন, বস্তুটি তার সাম্যাবস্থায় থাকতে চায়। এই লাইনটার কারণে সে প্রত্যেকবারই এই সাম্যাবস্থা লাইনের কাছাকাছি আসতে চায় আর চারপাশে ভাবে দুলতে থাকে। এবং কতক্ষণ পর্যন্ত দুলবে? যতক্ষণ পর্যন্ত আমার শক্তির অপচয় না হয়, যতক্ষণ পর্যন্ত আমার শক্তির অপচয় না হয়। এই যে সাম্যাবস্থায় থাকতে চাওয়া, এখানে একটা হিডেন একটা কাজ করে, একটা হিডেন একটা কনসেপ্ট কাজ করে। এই যে শেষ এইখানে পজিশনে এসে আমি তো এই বরাবর বল দিছিলাম। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন। দেখো সেকেন্ড কোশ্চেনে যাই আমি। ওকে, সো এই এই বস্তুটা আমার এখান থেকে একবার এখানে যাবে, ঠিক আছে, আবার সেম বস্তুটা আমার এখান থেকে একবার এখানে আসবে, তাই না? এরকম ভাবে। ওকে, এইবার আমার কথা হচ্ছে, আমি তো এই দিক বরাবর, এই যে আমি এতটুকু পুশ দিছিলাম, আমি তো এতটুকু এফ এজেন্ট দিছিলাম, এরপরে কি আমি আর কোনো বল দিছি? না, এরপরে তো আমি বল দেইনি। তার মানে এই পজিশনে গিয়ে আমরা কি দেখি? এই পজিশনে গিয়ে দেখি বস্তুটা আমার সাম্য অবস্থার দিকে আসতে চাচ্ছে, বস্তুটা আমার সাম্য অবস্থার দিকে আসতে চাচ্ছে। এই পজিশনে গিয়ে আমি তো এখান থেকে এতটুকু বল দিছিলাম, আমি তো আব্বাজান এখান থেকে এতটুকু বল দিছিলাম, বাট এরপরে যখন ছেড়ে দিছে, আমার কি কোনো বল দেওয়ার দরকার আছে? না, আমি তো কোনো বল দেই নাই। তার মানে দেখা গেল যে সে এখান থেকে এই সাম্যাবস্থার দিকে আসলো, এসে আবার উল্টা পাশে চলে গেল, আবার আসলো, আবার উল্টা পাশে চলে গেল। তার মানে এত যে কাহিনী হইছে ভাইয়া, এত যে কাহিনী হইছে, এইখানে আমার কোনো বল কাজ করতেছে নাকি সাম্যাবস্থার দিকে আনানোর জন্য? কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই যে এই পজিশনে থেকে যখন সাম্যাবস্থায় চলে আসবে, সাম্যাবস্থায় আসতে চাবে, ওইখানে কি কোনো বল কাজ করে? উত্তর হচ্ছে ইয়েস, ইয়েস। সাম্যাবস্থায় সাম্যাবস্থাতে আনার জন্য ওইখানে একটা স্পেসিফিক বল কাজ করে, এই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। কোশ্চেন, সাম্যাবস্থাতে আবার আনার জন্য কোনো বল কাজ করে নাকি? উত্তর হচ্ছে জি, উত্তর হচ্ছে জি। এটাকে বলা হয় প্রত্যায়নী বল।
বা এটাকে অনেকে স্প্রিং বলও বলা হয়, বা প্রত্যয়নী বল ধরেই বলতে পারো। ঠিক আছে, এটাকে বলা হয় প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বল কোথায় কাজ করবে দেখো। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি দিছিলাম এফ এ মানে কি? এজেন্ট। এজেন্ট আমার দেওয়া বল। এফ এ হচ্ছে এজেন্ট আমার দেওয়া বল। তার মানে আমার দেওয়া বলের কারণে এই বলটা আমার সাম্যাবস্থা থেকে এতটুকু ডিস্টেন্সে চলে গেছে। ধরলাম এক্স পরিমাণ ডিস্টেন্সে চলে গেছে, সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে চলে গেছে। এবং এই ডিস্টেন্সে যখন আমি বলটাকে ছেড়ে দিছি, তখন আমার কি সাম্যাবস্থার দিকে একটা বল কাজ করতেছিল না? বুঝিস? ঠান্ডা মাথায় দেখ, আমি যখন এই বলটাকে ধরে এখানে এনে ছেড়ে দিছি, তখন কি সাম্যাবস্থার দিকে আমার একটা বল কাজ করতেছিল না? এটাই তো একটু আগে আমি বুঝাইলাম। তাহলে সাম্যাবস্থার দিকে আমার একটা বল কাজ করতেছিল, সাম্যাবস্থার দিকে আমার একটা বল কাজ করতেছিল। এই বলটাকে বলা হয় এফ এস। এফ এস এটাই হচ্ছে আমাদের সেই প্রত্যয়নী বল। এবং মজার কথা হচ্ছে, এখান থেকে একটা পার্ট আমাদেরকে দেখতে হবে। চিন্তা করো, এই এফ এস এর মান, এক্স এর সমানুপাতিক। আমি একটু বড় করে লিখি, আমার এই এফ এস এর মান হচ্ছে এক্স এর সমানুপাতিক। অর্থাৎ সরণ যত দূরে হবে তত দ্রুত বস্তুটা সাম্যাবস্থার দিকে আসতে যাবে। সরণটা ধরো আমার এইখানে হইছে, এখানে হইছে, তাহলে সে কি আরো দূরে সরে গেছে না? এখন যত দ্রুত দূরে সরে যাবে তত দ্রুত ছেড়ে দেওয়ার সাথে সাথে ঝড়ের গতিতে সাম্যাবস্থায় আসতে যাবে। আমার সাম্যাবস্থায় আসতে যাবে। ঠিক আছে, আর সাম্যাবস্থা থেকে যত কাছাকাছি রাখবা সে তত আস্তে আস্তে সাম্যাবস্থা আসতে যাবে। এটাই হচ্ছে ফর্মুলা। এই যে আমার এফ এস কিন্তু প্রত্যয়নী বল। তুমি যেদিকে বস্তুটাকে সরণ দিচ্ছিলা তার ঠিক উল্টা দিকে প্রত্যয়নী বল কাজ করতেছে। কারণ ওই যে সাম্যাবস্থায় ব্যাক করতে চায়, এই যে এখানেই বলে রেখেছি সাম্যাবস্থায় ব্যাক করতে চায়। এখন সাম্যাবস্থায় ব্যাক করার জন্য ওকে তো কোনো বল দিতে হবে। তুই তো বাবা দুষ্টামি করে ওকে সরাই দিছিস। ধর যে তোর কোনো বন্ধু দুষ্টামি করে তোকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করে দিছে। এখন তো কোনো একজন মানুষ থাকতে হবে, আবার চট থাপ্পড় ভালোবাসা দিয়ে তোকে আবার পড়াশোনায় ব্যাক করাবে। সেটা কে? তোর মা। ঠিক আছে, তুমি যেটা ভাবতেছো ওটা তো বলবো না। ইয়েস, সেটাকে তোমার আম্মু। ওকে, আচ্ছা। সো এখানে কি করতেছিল? তোকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করতেছিল তোর বন্ধু। আন্টি তোকে ধরে বেঁধে মেরে আবার পড়াশোনাতে ব্যাক করতেছে। এখন আন্টি যে তোকে পড়াশোনাতে ব্যাক করতেছে তার বল প্রয়োগ করতে হচ্ছে না? তোকে ধর যে একটা ডাস্টার দিয়ে মারলো, তোকে একটা লাঠি দিয়ে মারলো, বল তো প্রয়োগ করতে হচ্ছে না? তাহলে ও যে সাম্যাবস্থায় আসবে তাকে কি, ওকে কি একটা বল প্রয়োগ করতে হচ্ছে? এই বলটা কি বলা হচ্ছে? প্রত্যয়নী বল। এবং এই প্রত্যয়নী বল দেখ, যত স্মরণ হয়েছে তার ঠিক উল্টা দিকে কাজ করছে না? স্মরণ আমার হয়েছে এই বরাবর, কিন্তু প্রত্যয়নী বল কাজ করছে তার উল্টা দিকে। তাহলে এখানে একটা মাইনাস দিব। এই মাইনাসটা হচ্ছে আমাকে বিপরীত দিক প্রকাশ করে। প্রত্যয়নী বল সবসময় বিপরীত দিকে, সবসময় স্মরণ যেদিকে হবে তার উল্টা দিকে কাজ করবে। এবার তুমি দেখো এফ এস, প্রপোর্শনাল সাইন তুলে একটা ইকুয়াল সাইন দিলাম, একটা মাইনাস দিলাম, একটা এক্স দিলাম। আচ্ছা, সরি, প্রপোর্শনাল সাইন তুলে একটা ইকুয়াল সাইন দিলাম, একটা ধ্রুবক দিলাম। আরে আমি কি করতেছি, একটা ধ্রুবক দিলাম, এই ধ্রুবকটা হচ্ছে কে, আর এখানে থাকলো আমার মাইনাস এক্স। এই যে মাইনাস এক্স, তাহলে সুন্দর করে লিখি এফ এস মাইনাস কে এক্স। এই হচ্ছে আমার একটা সূত্র। বুঝা গেছে? তার মানে এইটা এখানে এফ এস হচ্ছে প্রত্যয়নী বল, অনেকে বলে স্প্রিং বল। এখানে কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। কারণ বলতে পারো ভাই আপনি তো এখানে বুঝাইলেন পেন্ডুলাম দিয়ে, এখানে স্প্রিং কোত্থেকে আসলো? সাবার করো বেটা, বুঝাবো সবাই বুঝাবো। এটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। এবং এক্স এর জন্য সবসময় মাথায় রাখবেন, এক্স যেন তেন এক্স না। এক্স এর ক্যালকুলেশন সবসময় সাম্যাবস্থা থেকে হইতে হবে। এক্স এর ক্যালকুলেশন দেখেন, আমিও কিন্তু সাম্যাবস্থা থেকে করছি।
এক্স এর ক্যালকুলেশন সর্বদাই এই দেখেন সাম্য অবস্থা থেকে, এক্স এর ক্যালকুলেশন সর্বদাই আমার সাম্য অবস্থা থেকে, এক্স এর ক্যালকুলেশন সর্বদাই আমার সাম্য অবস্থা থেকে হবে। কোশ্চেনে কখনো যদি উল্টাভাবে দেয়, মানে সাম্য অবস্থা ছাড়া দেয়, তখন আপনাকে ওই এক্স এর ক্যালকুলেশন সাম্য অবস্থা থেকেই ধরতে হবে, আপনাকে পারলে বের করে এনেও ধরতে হবে। এক্স এর ক্যালকুলেশন সর্বদাই সাম্য অবস্থা থেকে। তাহলে এখানে লাগবেন সাম্য অবস্থা থেকে দূরত্ব, সাম্যাবস্থা হতে দূরত্ব। বুঝা গেছে? সাম্যাবস্থা হতে দূরত্ব। ওকে, তাহলে এখান থেকে একটা সূত্র পাইছে যে এফ এস ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটা কিন্তু অনেক সূত্র কাজে লাগে, এটা কিন্তু আপনাদের বোর্ডে আসে। আমি এখানে বোর্ড লিখে দিই, এখান থেকে বোর্ডে কোশ্চেন আসে। সো বি কেয়ারফুল। জাস্ট এই যে এফ এস ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এই পার্টটা বোঝানোর জন্য আমার এতগুলা কাহিনী করা লাগছে, এতগুলা কাহিনী করা লাগছে। এবার বুঝতে পারছেন? জাস্ট এখান থেকে একটা পার্ট আসবে দেখে আমাকে এতটুকু কাহিনী করা লাগলো। তাহলে আজকের লেকচার এতটুকুই। নেক্সট লেকচারে আমি পেন্ডুলামের আরেকটা ডেরিভেশন দেখাবো, ঠিক আছে? আমি যে পেন্ডুলামকে বলছি যে এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, আমি কি বললেই বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না। আমি বললেই বিশ্বাস করা যাবে না, আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে এটা অ্যাকচুয়ালি আমাদের সিম্পল হারমোনিক মোশন, স্পন্দন গতির আন্ডারে পড়তেছে। সেই সাথে নেক্সট ক্লাসে আমি আপনাদের স্প্রিং নিয়েও ক্লাস নিব। স্প্রিংয়েরও একটা কনসেপ্ট আছে এখানে, এই স্প্রিংয়ের কনসেপ্টটা ভালো মতো বুঝাই নিব, দেন গিয়ে আমি রেস্ট অফ দ্য পার্ট টানতে থাকবো। সো এই চ্যাপ্টারটা প্রতি বছর যেভাবে স্টার্ট করে তার থেকে একদম ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা স্টার্ট করছি। তোমাদের আমি কথা দিছিলাম যে আমি এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টার্ট করব। সো আগের পার্টের সাথে এই পার্টের মিল পাবা, বাট একটু ডিফারেন্ট ওয়েতে পাবা, এবং অবশ্যই অবশ্যই কিছু চমকপ্রদ জিনিস আছে। সো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।